আমার কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কি না সেটা একটু দেখেন। আমাদের শুরুতে অবশ্যই এটা যথারীতি চলতে শুরু করেছে। আমাদের নিক্ষণ আয়োজনটি আমরা প্রতিদিনের মতো দেখতে পাবেন প্রতি মঙ্গলবারের 3টা থেকে 6টা 25 মিনিট পর্যন্ত। এই অনুষ্ঠানটি হলো লোক সংস্কৃতির অনুষ্ঠান, যাতে আপনারা দেখেছেন যে গানগুলো বেশিরভাগই প্রচারিত হয়েছে লোকগীতি। তো আমরা এই যে লোকগীতিগুলো আছে সেটা আসলে আমাদের বিভিন্ন দেশের এবং বিদেশের, বাংলাদেশের পাশাপাশি কাছাকাছি যারা আছেন তারা এই গানগুলো আঞ্চলিক এলাকার যে সমস্ত লোকগীতি আছে, লোক সংস্কৃতি আছে, সেই বিষয়গুলোতেই আলোচনা হয়। আমরা এটা দেখতে পেয়েছেন যে এই যে বিভিন্ন এলাকার শ্রোতা আছেন তারা আসলে নানাভাবে এইখানে অংশগ্রহণ করেন এবং নিজ নিজ এলাকার যে গানগুলো থাকে সেই গানগুলো কিন্তু আমাদের এখানে হাজির করেন। সত্যি কথা বলতে কি, আমি আসলে বিভিন্ন এলাকার এত গান আমি জানি না, এবং খুবই সত্যি কথা, আমি যখন থেকে শুরু করেছি তার আগে আমি খুব অল্প কিছু সংস্কৃতি বা লোকগীতির গান আমরা শুনে আসছি, এবং আমার একটা ধারণা ছিল ঠিকই যে আরও অনেক গান আছে, কিন্তু এটা একটা সাধারণ কথা বলার জন্য বলেছিলাম। কিন্তু যখন থেকে আমি এই নিক্ষণ আয়োজনের দায়িত্ব একভাবে পেয়েছি, ওই আমার একটু ভদভদ করার রোগ আছে, এবং ভদভদ করতে যে দেখা যায় যে বিভিন্ন ধরনের দায়িত্ব আমার কাছে চলে আসে। আর আমার যদি সামর্থ্য থাকে তো ততক্ষণ পর্যন্ত অন্ততপক্ষে চেষ্টা করার জন্য আমি কাজটা করি। তারপর চেষ্টা করার পরে যদি দেখা যায় যে আমি পারবো না, তো এটা শুধু রেডিওর কথা বলছি না, সব কথাই বলছি। তৌহিদুল ইসলাম পলাশ বলছেন, আমাদের একটা মূল্যবান মন্তব্য করেছেন, বলছে যে কেমন আছেন। আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন এবং আমাদের কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তিনি পরের মন্তব্য করছেন, তৌহিদুল ইসলাম পলাশ তারপরের মন্তব্য করছেন, দারুণ আপনার অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি এই দুটো মূল্যবান হয়েছে। কিন্তু আপনি কেমন আছেন সেটা সম্পর্কে আপনি কোনো ধারণা দিলেন না। তো আপনি কেমন আছেন আর এটা আমাদেরকে একটু জানান। অসংখ্য ধন্যবাদ। আজকের টপিক জাতিসংঘ নিয়ে কথা বলেন। হ্যাঁ, জাতিসংঘ নিয়ে আমাদের কথা আছে। আমার একটা চিন্তাই আছে যে এটা হলো বছরের শেষ সময়, অতএব এই মানে জাতিসংঘটা নিয়ে সাধারণত উপকৃত হয়, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আমাদের দেশের এই যে পত্র পত্রিকাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে 12 পৃষ্ঠা সাধারণত পত্রিকা হয়। এই 12 পৃষ্ঠার মধ্যে কিন্তু 2টা পৃষ্ঠা জাতিসংঘেরই বিভিন্ন শাখা প্রশাখাগুলো থাকে আর কি। অথচ আমরা ঠিক সেইভাবে কথা আমরা করতে পারি না। সেই জন্য আমি প্রাথমিকভাবে কিছু বলবো। আপনি যে এটা লক্ষ্য করেছেন এবং আমাকে বলেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাধারণত এই জাতিসংঘের বিষয়গুলো আমরা বলি না, আমরা সাধারণত স্থানীয় বা বাংলাদেশের যে বিষয়গুলো আছে সেগুলো বলি, বা খুব মানে চটকদার কথাবার্তা বলি, কিন্তু জাতিসংঘের এটা নাই। তৌহিদুল ইসলাম পলাশ অবশ্য জানিয়েছেন যে স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কথা যে শুনতে পাচ্ছেন, সেটা আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তারপরে বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই খুশি হলাম। তো ওই দিকে কিন্তু এখন কিন্তু ওই যে পৌষ মাস চলছে এবং ঠান্ডাটা বেশ আছে, বেশি আছে। তো আপনার ওই কোন এলাকাতে
আছে এবং সেখানে শীতের প্রকোপটা কতটা আছে। মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জেও কিন্তু দেখলাম যে রাজশাহী থেকে শীতের বেশি, মানে এখন তো হলো যে বিভিন্ন তথ্য শোনা যায়। আজিমাদি বলছেন, আরিশ আরনাস, উনি বলছেন আমি সৌদি আরব রিয়াদ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তহিদুল ইসলাম পলাশ বলছে জাতিসংঘ দিয়ে প্রশ্ন আসতে পারে স্যার, সামনে প্রাইমারি পরীক্ষায় আছে, অনেকেই উপকৃত হবে। হ্যাঁ নিশ্চয়ই, খুবই ভালো। এটা একটা মানে প্রশ্ন আকারে থাকা উচিত। বিশেষ করে যারা চাকরির মধ্যে থাকবেন তাদেরকেও আসলে জাতিসংঘের বিষয়ে নানান প্রশ্ন থাকা উচিত। আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ বলছেন যে ভালোবাসার আরেক নাম, তিনি বলছেন যে ভালোবাসার আরেক নাম আলী আশরাফ স্যার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এত সুন্দরভাবে একটা বলা হয়েছে। তো যাই হোক, এটা খুবই মানে যে প্রাইমারি পরীক্ষাতে আছে এবং সেখানে জাতিসংঘের বিষয়ে কথাবার্তা হয়। শুধু তাই না, আসলে জাতিসংঘের বিষয়ে আরও অনেক বেশি খবর রাখা উচিত। এটা আছে, আমি আসছি একটু পরে, আমার কিছু কাজ আছে, যে ওই যে আমাদের প্রবীণ বিভিন্ন শিল্পী আছে তাদের বিষয়ে কিছু কথাবার্তা বলে আমি খুব সংক্ষেপে এই বিষয়টি বলবো যে বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই বছরের যাতে করে সামনে আমরা আমাদের জাতীয় যে জাতিসংঘের ওপর যে আলোচনা আছে সেই বিষয়টি আমাদেরকে বলবো। আমাদের আরেকজন MST নাহার বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি কেমন আছেন আমাদেরকে জানাবেন। MST নাহার, আপনি কেমন আছেন সেটা আমাদেরকে একটু বলেন। তহিদুল ইসলাম বলছে জি স্যার, চাঁপাইনবাবগঞ্জে অনেক শীত হয়, রেকর্ড পরিমাণ শীত, হাত পা আসার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ আমি তো আসলে খুব অনেক জামা কাপড় বেশি পরছি, আর শীতের প্রকোপটা আমার আসলেই খুব বেশি। হ্যাঁ, খুব গরম পানি দিয়ে গোসল টোসল করতে হয় এবং খুব মানে স্বল্প সময়ের জন্য গোসল করতে হয়, আর জানলা দরজা সব বন্ধ রেখেছি। আমার আবার আর একটা সমস্যা আছে যে এই যে রুম হিটার আছে, রুম হিটার আসলে দিই, কিন্তু রুম হিটারের আবার উল্টা আর একটা সমস্যা আছে যে ঘরে আমি দেখেছি যে রুম হিটারের কারণে আসলে ওই অক্সিজেনের অভাব ঘটে, ফলে আমার যেহেতু শ্বাসকষ্ট আছে তখন শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন এটা দুটো মিলিয়ে আমি ওই কিছুক্ষণ হয়তো রুম হিটারটা রাখি জানলা দরজা বন্ধ করে, তারপরে আবার কিছুক্ষণ চালু রাখি, মানে এইভাবে অল্টারনেটলি, যাতে অক্সিজেনও থাকে আর ঠান্ডাটাও নিয়ন্ত্রণে থাকে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যে খুব সুন্দর মন্তব্য করছেন, সেই জন্য আপনার মন্তব্য ভালোই লাগছে। আচ্ছা, আমাদের ইটা আসছে না, এই এমনি যেটা সাধারণত লাভ দিই সেটা হচ্ছে না, কিন্তু আমি দেখলাম। যাই হোক, আবার আসছে, হ্যাঁ ঠিক আছে। MST নাহার বলছে যে জি আলহামদুলিল্লাহ ভালো আছে, অসংখ্য খুব খুশি হলাম যে আপনি ভালো আছেন এবং আমাদেরকে মন্তব্য করে সেটা জানিয়ে দিয়েছেন। আপনি মানে জায়গাতে ঠান্ডা কেমন আছে, বা এই পৌষ মাস চলছে, এই পৌষ মাসে কেমন মানে আছেন সেটা একটু আমাদেরকে বলেন, জানান। আমরা এই আলোচনার পরে আমরা প্রথম নিয়ম অনুসারে, যেহেতু এখন বুঝতে পারছি যে আমার কথাবার্তা মানে ঠিকমতো হচ্ছে, যান্ত্রিক ত্রুটি মানে বা ইত্যাদি নাই বলে ধরে নিচ্ছে, এখন তাহলে আমরা মূল আলোচনায় যাই। তহিদুল ইসলাম পলাশ বলছে স্যার, রুম হিটারের দাম কত, নিলে কোন কোম্পানিটা নিব? আসলে দাম এটা অনেক পর মানে আগে কিনা,
এবং এটা আমার এক মানে আর কি ওই মেয়ে কিনে দিয়েছিল অনেক আগে, বেশ 6-7 বছর আগে চট্টগ্রাম থেকে বোধহয় কিনেছিল। আমার ঠিক তার যার নাই, তবে বিভিন্ন প্রকারের রুম হিটার আপনি পাবেন, বাজারে গেলেই বিভিন্নভাবে পাবেন। তো সেখান থেকে আপনি একটা নিয়ে নেবেন। তহিদুল ইসলাম বলছে, স্যার হিটার বা হট ব্ল্যাঙ্কেট পাওয়া যায় না, তাই নাকি? ও আচ্ছা, উনি বলছেন যে হিটার বা হট ব্ল্যাঙ্কেট পাওয়া যায় না, কেন পাওয়া যাচ্ছে না? এটা তো খুবই একটা দরকারি, বিশেষ করে এই সিজনে, ঠান্ডার সিজনে আসলে পাওয়া যায়। কিন্তু আপনি তো দেখছেন যে এটা হয়তো বিক্রি হয়ে গেছে, তারা হয়তো অল্প রেখেছিল, চাহিদা আছে। আপনি যদি একটু তাদেরকে তাগাদা দেন যে যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো আবার নিয়ে আনেন, তাহলে তারা নিয়ে আনবে। আমাদের এখন যেটা দেখতে, না, তহিদুল ইসলাম পলাশ বলছে যে বিল কেমন আছে রুম হিটারে। বিল ভালোই আছে, খুব মানে না। তবে যেহেতু এটা আসলে আমার বয়স্ক হয়েছে বা শিশুরা আছে, অতএব একটু ব্যয় থাকলেও আমাদের যেটুকু লাভ হচ্ছে সেই তুলনায় মানে আমি দেখেছি যে আমার মানে এই যে এখন অফিসে কথা বলছি বা করছি বা কোনো কাজ টাজ নাই, কিন্তু যদি রুম হিটারটা আমরা কিছুটা ব্যবহার না করি তাহলে তো হবে। তবে এটা একটা একেবারে খরচটা মানে ধারাবাহিকভাবে সব সময়ের জন্য ব্যবহার করা ঠিক নয়। রুমটা যখন একটু মানে হয়ে গেল তখন বন্ধ করে দিলেন, আবার যখন আসবে আর বিশেষ করে শুয়ে যাওয়ার সময় আসলে রুম হিটারটা বন্ধ করে দেওয়াই ভালো, কারণ তখন কম্বল বা লেপ বা ইত্যাদি যেটা থাকবে তার মধ্যেই থাকবে। এবং সবচেয়ে নিরাপদ এবং অন্য কোনো সাইড ইফেক্ট নাই, সেটা হলো যে অনেক সময় এই হট ওয়াটার ব্যবহার করা হয়। হট ওয়াটার ব্যবহার করলে দেখা যাবে যে এই বা এগুলোর দামও একটু কম আর অন্য কোনো ব্যয় নাই। আর তাছাড়া আমরা পেতে পারবো। তো আমরা যেটা আমাদের দেখা যাচ্ছে যে আমরা খুব এইভাবে বলবো যে আব্বাসউদ্দিন, আমরা একটা গান শুনলাম বটে, নিশ্চয়ই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। তো আমরা যে সেই সময় সংক্ষেপে বলছিলাম যে 27 অক্টোবর 1901, 30 ডিসেম্বর 1959 সালে তিনি আমাদের বিদায় নিয়েছিলেন। আব্বাসউদ্দিন আহমেদ 1901 সালের 27 অক্টোবর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আব্বাসউদ্দিন আহমেদের পিতা জাফর আলী আহমেদ ছিলেন তুফানগঞ্জ মহকুমার আদালতের উকিল, মাতা হীরামন নেশা। তার বড় ছেলে ডাক্তার মোস্তফা কামাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, মেজ ছেলে মুস্তফা জামান আব্বাসী, তার গানও আমি দিয়ে রেখেছি। ও একমাত্র মেয়ে ফেরদৌসী। আব্বাসউদ্দিন আহমেদ মোট 4টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করে, তাই তো এইটা তথ্যটা আমার কাছে আজকেই মানে একটু ঝালাই হলো, আমি প্রায় ভুলে গিয়েছিলাম। এই 4টি সিনেমা হলো বিষ্ণু মায়া, মহানিশা, একটি কথা ঠিকাদার। সঙ্গীতের অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরমেন্স 1960 সালে পান। শিল্পকলা একাডেমির পুরস্কার 1969 সালে পুরস্কার পান। এবং স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন 1981 সালে। আমরা তার আত্মার একটা শান্তি দোয়া করছি। এবং আর একটা বিষয় হলো যে আব্বাসউদ্দিনের দেখতেই পাচ্ছেন এই শিল্পীর যেগুলো এখনও আছে, তাতে করে নতুন শিল্পীরা এটার থেকে শিক্ষা অর্জন করবেন নিশ্চয়ই। তহিদুল ইসলাম পলাশ আবার বলছেন যে আমি আপনাকে আগে শ্রোতা মনে করতাম স্যার, এখন দেখি আপনি কথা বন্ধু, উপস্থাপক। ও আচ্ছা, হ্যাঁ, আমি তো এটা বেশ কিছুদিন থেকে করে আসছি। তিনি আবার বলছেন, তহিদুল ইসলাম পলাশ, ধন্যবাদ আপনাকে স্যার। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ।
অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। তো এই অনুষ্ঠানটা নিয়মিত আজ পরের দিনগুলোতে দিবে। আমরা 6 তারিখে আবার বসবো আগামী 6 জানুয়ারি। এটা হলো বছরের শেষ অনুষ্ঠান, আজকের শেষ অনুষ্ঠান। 2025 সালে আর হবে না। আমরা আবার মানে নিক্ষণ পাবো জানুয়ারি জানুয়ারিতে 6 তারিখে, 6 জানুয়ারি 2026। অসংখ্য কৃতজ্ঞতা যে এইরকম উৎসাহব্যঞ্জক কথা নিশ্চয়ই আমাদের খুব ভালো লাগবে এবং আমরা করতে পারবো। আচ্ছা, আমাদের পরের আর একটা শিল্পী আছে, শিল্পী মানে কি, জসিমউদ্দিন। তিনি অবশ্য নিজে হয়তো গান করেননি, কিন্তু তিনি আসলে নিজে কিছু গান লিখেছেন, কবিতা লিখেছেন, কিন্তু তার মানে বেশিরভাগ জিনিসই হলো সংগ্রহ। আমরা আগেও বলেছি, অনেকবার বলেছি যে এই যে লোক সংস্কৃতি, এটা আসলে অনেকেই আগে তৈরি হয়েছে, কে তৈরি করেছে কেউ জানে না, মুখ থেকে মুখে চলতে থাকে। কিন্তু জসিমউদ্দিন হলো একটা খুব গুরুত্বপূর্ণ, আরও কয়েকজন এরকম গুরুত্বপূর্ণ আছেন যারা এই সমস্ত প্রাচীন গান বা সংস্কৃতির বিভিন্ন উপাদান, গল্প, সেগুলো কিন্তু আছে। যেমন হাসির গল্প, বাঙালিদের হাসির গল্প, এই গল্পটা পড়তে পারবেন। তারপর নকশিকাঁথা পড়তে পারবেন। এগুলো কিন্তু ঠিক স্বরচিত নয়, এগুলো হলো বিভিন্ন এলাকার সংগৃহীত কবি। আমরা বলছি যে জসিমউদ্দিন হচ্ছে যে 1 জানুয়ারি 1903 সালে জন্মগ্রহণ করেছেন এবং 14 মার্চ 1976 সালে মৃত্যুবরণ করেছেন। একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। পল্লী কবি উপাধিতে ভূষিত হয় তাকে। জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারিতে ফরিদপুর জেলার তামলখাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশার একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙ্গাছুট। আচ্ছা, 1931 থেকে 1937 পর্যন্ত দীনেশচন্দ্র সেনের লোক সাহিত্য সংগ্রাহক হিসাবে জসিমউদ্দিন কাজ করেন। এই ব্যক্তিটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি আসলে বিভিন্ন পুঁথি ইত্যাদি সংগ্রহ করেছেন এবং রক্ষিত হয়েছে। তা না হলে তো এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যায়। তিনি পূর্ববঙ্গ গীতিকার একজন সংগ্রাহক। তিনি 10,000-এরও বেশি লোকসঙ্গীত করেছেন, যার কিছু অংশ তার সঙ্গীত সংকলন জারি গান ও মুর্শিদিয়া গান স্থান পেয়েছে। তিনি 14 মার্চ 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স, পাকিস্তান, 1958 সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি ভারত 1969 সালে পেয়েছেন। 1974 সালে তিনি বাংলা একাডেমির পুরস্কার প্রত্যাখ্যান করেন। 21 পদক বাংলাদেশ 1976 সালে পেয়েছেন। পরে স্বাধীনতা উত্তর 1978 সালে মরণোত্তর পুরস্কার পেয়েছেন। তিনি 14 মার্চ 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা তার আত্মার প্রতি শান্তি কামনা করছি। তার নিশ্চয়ই হবে। আর তার লেখা এটা খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক। এবং আমাদের ভবিষ্যৎ যে সাহিত্য আছে, সাধারণত মধুসূদন আর রবীন্দ্রনাথ ইত্যাদি আছে, কিন্তু আমাদের যেহেতু বাঙালিদের এই বাংলাদেশের এলাকা, সেখানকার লোকের যে লোকগীতি, সেটার ভিত্তিতে দেখা যাবে যে এখানে সাহিত্যের একটা নতুন আছে। আমি আর কথা বাড়াচ্ছি না, এটা নিয়ে অনেক কথা বলা সম্ভব। আচ্ছা, তৌহিদুল ইসলাম বলছে মনে থাকলে অবশ্যই আসবো 6 তারিখে। হ্যাঁ, নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ যে আসলে, তো আসতেই হবে। আচ্ছা, অন্য কোনো অবসর বা সুযোগ যদি থাকে তাহলে খুবই আনন্দিত হব। আচ্ছা, এরপর পান্নালাল ভট্টাচার্য বলছেন, আমাদের পান্নালাল ভট্টাচার্য 1 জানুয়ারি 1930 সালে জন্মগ্রহণ করেন। 27 মার্চ 1966 সালে যান, আমাদের কাছ থেকে বিদায় নেন। পান্নালাল ভট্টাচার্য আধুনা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালির পাড়ায় জন্মগ্রহণ করেন 1930 খ্রিস্টাব্দে। এরা ছিলেন বারেন্দ্র ব্রাহ্মণ ভাদুরী বংশের লোক, ধর্মে শাক্ত কিন্তু মন্ত্রে বৈষ্ণবের। সুরেন্দ্র ভাদুরী হলেও ভট্টাচার্যই ব্যবহার করতেন।
এই সুরেন্দ্রনাথ ভট্টাচার্য এরই 3 পুত্র বাংলা সঙ্গীত জগতের 3 কিংবদন্তি সরকার প্রফুল্ল ভট্টাচার্য, মাতা অন্নপূর্ণা দেবী সুন্দর গান গাইতেন। 11 জন ভাই বোনদের মধ্যে পান্নালাল ছিলেন সর্বকনিষ্ঠ। লাইভ সম্প্রচারের সময় 1955 সালে বেতার মহিষাসুর মর্দিনী শিল্পী তালিকাতে পান্নালাল ভট্টাচার্যের নাম উল্লেখিত। এই মহিষাসুর মর্দিনী এটা দুর্গা পূজা উপলক্ষে কিন্তু আমরা এখানে আংশিক কিছু জিনিস আমরা সম্প্রচার করেছিলাম এবং দুর্গা পূজার সময় এটা আমরা সাধারণত করে থাকি। আবার পান্নালাল জীবদ্দশায় 36টি আধুনিক গান সমেত 18টি রেকর্ড, 3টি বাংলা ছায়াছবির গান এবং 40টি শ্যামাসঙ্গীতের রেকর্ড করেন। দেবী দর্শন না করতে পারার অবসাদে অতৃপ্তি নিয়ে তিনি আত্মহনন করেন 1966 খ্রিস্টাব্দের 27 মার্চ কলকাতা কাকুলিয়া রোডের বাড়িতে 36 বছর বয়সে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি, আর একই সাথে তাদের যে লেখা আছে সেই লেখাগুলো আমরা শুনবো তো বটেই, কিন্তু যারা অন্যান্য শিল্পী আছেন তারা তাদের এইটা শুনবেন এবং তাদের প্রতি মনোভাব রাখবেন। আমাদের সর্বশেষ, হ্যাঁ আর নাই, সর্বশেষ শাহনাজ রহমতুল্লাহ, তিনি খুবই বিখ্যাত। তিনি শাহনাজ বেগম 1952 সালের 2 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম ফজলুল হক ও মাতার নাম আসিয়া হক। তার উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে এক নদী, রক্ত পেরিয়ে, একবার যেতে দে না, আমার ছোট সোনার গা, একতারা, তুই দেশের কথা বল, এবার বল, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, শোনা শোনা লোকে বলে শোনা, আমার যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়। বাংলা 1992 সালে তিনি 21 পদক এবং 1990 সালে ছুটির ফাঁদ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসাবে পান। প্রথমোক্ত 3টি গান বিবিসির একটি জরিপে সর্বকালের সেরা 20টি গানের তালিকায় স্থান পায়। রহমতুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে 2019 সালের 23 মার্চ ঢাকার বাড়িধারায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি, আশা করি যে তারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস পাবেন। আর তার যে সৃষ্টি, তার যে গান, সেগুলো তো যেমন শোনা শোনা লোকে বলে এই গানটি, বা আমার বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, আরও অনেক গান আছে যেগুলো চিরকালের জন্য বেঁচে থাকবেন। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আচ্ছা, বেশ কয়েকজন আসছেন, অসংখ্য ধন্যবাদ। তহিদুল ইসলাম পলাশ বলছেন অনেক কিছু শিখলাম। নিশ্চয়ই আমি তো একটু আগেই বলেছি যে আসলে শ্রোতাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু আমি শিখে থাকি। এই যে বিভিন্ন এলাকার লোক সংস্কৃতি আছে, এটা খুবই সত্যি কথা যে অনেক বিষয়ে আসলে আমি জানাই ছিল না, তারপরে ওরা একটু ইশারা দেয়, তখন আবার ইউটিউব ব্যবহার করে অনেক সময় বের করি। তো ধন্যবাদ আপনাকে। মোত্তাসিম রহমান বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন আছেন এবং আমাদের কথাবার্তা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সেই বিষয়ে একটু ধারণা দিবেন। মোহাম্মদ হোসেন আলী বলছেন, ইনি খুব পরিচিত, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন দাদা? আমি তো ভালো আছি। আমি যুক্ত হয়েছি মসজিদ সোনাপুর থেকে, নামাজের পর এলাম। হ্যাঁ, নিশ্চয়ই নামাজের পরে এসেছেন। তো এখন আমাদের এই যে আপনি কেমন আছেন সেটা আমাদেরকে একটু জানেন। অবশ্য পরের মন্তব্যে বলছেন যে আমি ভালো আছি বলছেন। হ্যাঁ, নিশ্চয়ই খুশি হলাম, কিন্তু আপনার আবহাওয়াটা কেমন আছে আপনার এলাকায় সেটা জানাবেন। তহিদুল ইসলাম পলাশ বলছে আপনার কথা বলা দারুণ স্যার, শব্দগুলো অর্থবোধক, আমাকে ইমপ্রেস করছে। আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। খুব ভালো লাগলো যে আপনারা এত সুন্দর করে বিভিন্ন মতামত দিয়ে থাকেন। মোহাম্মদ হোসেন আলী বলছে আমি রেডিও মহানন্দে গিয়েছিলাম, তোমার সাথে দেখা হলো না। আসলে এই যে খুব শীত, আমি আসলে খুব দরকার না হলে আমি আসলে ঘরের বাইরে যাই না। আমি সেই কারণে আসলে
যাই না। তবে যেহেতু এটা এককভাবে আমার ফিরে দেখায় এবং আর এই নিকন এটা যেহেতু আমি একাই করি, সেই জন্য এই কাজটা আমাকে করতে হয়। তবে এটা ঠিক যে বাড়ির রাস্তা থেকে যদি আসে তারপরে এই ঘরে ঢুকে গেলে আসলে খুব একটা সমস্যা হয় না। ভালোই আছি। আর আপনাদের সাথে গল্প ইত্যাদি করতে করতে আমাদের সময় লাগে। যাই হোক, এবং আমি সংক্ষেপে যেটা বলছি যে এটা যুদ্ধের বিষয়ে যেটা বলছি যে জাতিসংঘ জাতিসংঘের প্রথম তথ্যটা হলো যে 1941 সালের 14ই আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল একসঙ্গে আটলান্টিক সনদ তৈরি করেন। সকলেই আমার মনে হয় এইটা হলো শুরু, এবং এই দুইজনের প্রেসিডেন্ট রুজভেল্ট এবং প্রধানমন্ত্রী চার্চিলের আটলান্টিক সনদ তৈরি করেছেন। এটা নিয়ে আসলে অনেক কথা বলার সুযোগ আছে। আমরাও নিশ্চয়ই বলবো যে এই আটলান্টিক সনদ কেন তৈরি হলো এবং এই আটলান্টিক সনদটা কি আছে। শুধু সংক্ষেপে এখানে বলছি, আমাদের জানি যে আগে সবাই ব্রিটিশ শাসন করতেন এবং পৃথিবীর সবচেয়ে বড় উপনিবেশ বা কলোনি ছিল ব্রিটিশদের। কিন্তু এই ব্রিটিশ মানে কলোনির যে ছিল আরও 5জন ছিল, আমি খুব এর মধ্যে যাচ্ছি না, 5জন উপনিবেশবাদী রাষ্ট্র ছিল। কিন্তু এই উপনিবেশবাদ আর আমাদের স্বাধীন রাষ্ট্র এটার মধ্যে তারিখটা আমরা সুস্পষ্টভাবে বলতে পারি। 1941 সালের 14ই আগস্টেই থেকে আগে উপনিবেশ ছিল, কিন্তু এরপর থেকে আস্তে আস্তে উপনিবেশগুলোর পরিবর্তে বিভিন্ন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হলো, আর তাকে আমরা বলতে পারি যে গণতান্ত্রিক রাষ্ট্র। সমস্যা আছে অনেক, হয়তো গণতন্ত্রের সীমাবদ্ধতা আছে, কিন্তু তো ওইটা আমরা বলতে পারি। তারপরের তথ্য হলো 1945 সালের 26 জুন জাতিসংঘ সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 1945 সালের 24 অক্টোবর 51টি রাষ্ট্র জাতিসংঘ সংগঠন কার্যকর হয়। তাহলে এটা প্রথমে স্বাক্ষর হয়েছিল 26 জুন, আর এই সিদ্ধান্তটা কার্যকর হয়েছিল 24 অক্টোবর। 51টি সদস্য রাষ্ট্র নিয়ে 1945 সালে যাত্রা শুরু করলেও বর্তমানে সদস্য সংখ্যা 193 জন। রেড ক্রস সুইজারল্যান্ডের জেনেভায় 1963 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আমরা জাতিসংঘে খুব সংক্ষেপে বলছি যে দুটো মানে আছে, একটা সাধারণ পরিষদ। এই সাধারণ পরিষদে বিভিন্ন সদস্য মানে হয়ে যান। জাতিসংঘ সকল রাষ্ট্রই এর সদস্য। প্রতিটি সদস্য রাষ্ট্রের একটি ভোটাধিকার রয়েছে। সাধারণ সভায় 5জন প্রতিনিধি প্রতিটি সাধারণ সভায় একটি দেশের প্রতিনিধিত্ব করতে পারে। সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গল সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়। 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচন এবং ইকোসোকি এর 54 জন সদস্য নির্বাচন করে। সভাপতির কার্যকাল 1 বছর। এর আর একটা অংশ আছে খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বলবো, সেটা হচ্ছে যে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 5 জন, স্থায়ী আর অস্থায়ী হলো 10 জন। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু এটা চীন ছিল, তখন ওই তাইওয়ানকে বলা হতো। 1949 সালের পর থেকে মাও সেতুং মূল চীন দখল করেছিল, এবং 1971 সাল থেকে তখন আবার এই যেটাকে বলে গণতান্ত্রিক চীন, সেটা ওই ভেটো সত্তা এবং তাইওয়ানকে বিযুক্ত হয়। আমাদের একটু কথা সংক্ষেপে হলো যে একেবারে শেষ সময় আমরা যেটা বলতে চাচ্ছি, তৌহিদুল ইসলাম পলাশ বলছে, ও হ্যাঁ, আমি কিন্তু স্যার পূর্ব শ্যামপুর শিবগঞ্জ থেকে আপনাকে দেখছি ও শুনছি। ও আচ্ছা, খুশি হলাম, খুব খুশি, খুবই ভালো, ধন্যবাদ অসংখ্য। তো এখানে যে জিনিসটা হলো যে আমাদের এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধ ছিল, কিন্তু আগে যেটা ছিল মুঘল বা এই যে চেঙ্গিস খান ইত্যাদি
প্রাচীন সময়ে দেখা যেত যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত এবং তারা বিভিন্ন জিনিস অর্জন করে যুদ্ধ করে জিতে বিভিন্ন সোনা বা বিভিন্ন জিনিস নিয়ে আসতো। কিন্তু এখন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা বিশেষত আমেরিকার যে দুইটা যুদ্ধ হয়েছিল, গৃহযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ এবং গৃহযুদ্ধ, এই সব মিলিয়ে এই মানে দুটা বিশ্বযুদ্ধ এবং আমেরিকার দুইটা যুদ্ধ, এর অভিজ্ঞতাটাতে মানে খুব পরিষ্কারভাবে বার্ট্রান্ড রাসেল, ফ্রয়েড, আইনস্টাইন এবং আরও আমার যদ্দূর মনে পড়ছে ১৯ জন নোবেল পুরস্কার প্রাপ্ত বুদ্ধিজীবী ঘোষণা করেছিল যে আজকের দুনিয়াতে কেউই আসলে জিততে পারবে না যুদ্ধ করে। যারা হারবে তারা তো তাদের তো সব কিছু মানে ধ্বংস হবে, আর যারা জিতবে তারাও আসলে দেখতে পাবে যে তারা ফতুর অবস্থা। এবং সত্যি কথাই হলো যে সৌভাগ্যবশত আমেরিকা ছিল বিনিয়োগ ক্ষমতা এবং সেইটাকে দাঁড়িয়ে একটি করেছিল যে এই কলোনি যুদ্ধ টুদ্ধ যেগুলো লাগালাগি হচ্ছে তার প্রধান কারণ হলো যে কলোনি। জার্মানরা, ইতালিরা, জাপানরা আসলে কলোনি নাই, তখন তারা কলোনিওয়ালা রাষ্ট্রগুলোকে আক্রমণ করেছিল। তো এই কলোনিকে বাদ দেন, দেওয়ার পরে যেটা হলো তিনি, আমি ওখানে আরেকটা পোস্ট দিয়েছি ওয়ার হাউসে, সেখানে মূল বিষয়টা ছিল যে নাগরিক অধিকার থাকতে হবে, ২ নাম্বার থাকতে হবে রাস্তাঘাট, শিক্ষা এবং চিকিৎসা, আর ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, বিনিয়োগ ইত্যাদি থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো অলিম্পিক, মানুষের সাথে মানুষের যে প্রতিযোগিতা আছে, বাহাদুরির ব্যাপার আছে, তো যুদ্ধ বাদ দেন, আপনারা বরং খেলাধুলা অলিম্পিকে যোগদান করেন এবং খেলাধুলার মাধ্যমে আপনারা আপনাদের বাহাদুরি, শৌর্য, বীর্য প্রকাশ করেন। তহিদুল ইসলাম বলছেন, স্যার জাতিসংঘ সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্কে। হ্যাঁ, আর আজ যা জানলাম ৫১টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ১৯৩। ঠিকই বলেছেন তথ্য, যেটা আপনি বললেন অনেক ভালো লাগলো, কথাগুলো শুনে শিখতে পারলাম। হ্যাঁ, এই জাতিসংঘের বিভিন্ন প্রচার আছে, আছে, সেগুলো আসলে অনেকভাবে আলোচনা করা যাবে, কিন্তু ঘটনা হলো যে আমাদের একটা নিয়ম আছে যে এই নিয়মটা লাইভটা হলো ২০ থেকে ৩০ মিনিট থাকবে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার সময় একেবারে শেষ হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন অডিওতে একজন ছিলেন, তিনি হলেন ASM মনিরুজ্জামান আল মনির। অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের অডিওতে সেট করেছিলেন, সেই জন্য তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা যারা অংশগ্রহণ করেছেন এবং নানাভাবে আমাদের শুনে আসছেন তাদেরকে খুব মানে খুশি হলাম এবং খুব ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যারা যারা কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, দিয়ে আজকের বিদায় নিচ্ছে। আমরা আবার আগামী বছরে এই ২০২৫ সালে আমরা বিদায় নেব, কিন্তু তার মানে যে ১ বছর পরে দেখা হবে তা না, আসলে জানুয়ারির ৬ তারিখেই আবার আমরা আসবো এবং আপনাদের সাথে কথা বলবো। এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, সবাই আমাকে দোয়া করবেন, আর আপনাদের সুস্থ থাকেন, মানসিকই থাকেন, সব কিছু মিলিয়ে আমি শেষ করছি। শুভ সন্ধ্যা।